So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকেকারে যে সেশনটা হবে সেটাও আমাদের মডেল সেট 10 হবে ফ্রম ছায়া টেস্ট পেপার। তো সুমন মন্ডল খুব রিকোয়েস্ট করছিল, স্যার মডেল সেট 10 এর এমসিকিউ আর এসএকিউ গুলো একটু করিয়ে দিন, ওগুলোতে ওর অ্যান্সার ভুল আসছিল। তো যাই হোক, আজকের আমাদের আবার একটা নতুন সেশন, সেটা আবার আমাদের ছায়া টেস্ট পেপার থেকে মডেল সেট 10 হবে। সো বিফোর স্টার্টিং অফ দিস ভিডিও, সো যারা যারা প্রথম নতুন চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই একটা, যদি ম্যাজিক দেখতে চাও, পাশে থাকা রেড একমাত্র কালারের সাবস্ক্রাইবটাকে টাচ করে দিয়ে দেখো, ব্ল্যাক হয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে ভিডিওতে লাইক আর কমেন্ট করে যাও। সো তোমাদের জন্য এত পরিশ্রম করছি, সো সেটাকে আমাকে সার্থক করার জন্য, যাতে আমি আরো ইন্সপিরেশন পাই, সেই জন্য একটা কমেন্ট করো প্লিজ। সো বিফোর স্টার্টিং অফ এগেন, hi, I am Sujit to take today's session of model set 10 from Chaya test paper on MCQ and SAQ. Okay, so let's start for today's session. So first প্রশ্ন কি বলেছে দেখো, পার্ট বি MCQ করব আর SAQ করব, that is 14 plus 4 18 marks. সো একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? প্রশ্নটা হলো এটা, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? 4 options are given. I am giving you the 4 options. So 10 to the power minus 9, এটা 1.6 into 10 to the power minus 19 কুলম, আর D 0.8 into 10 to the power minus 19 coulomb, and option A 8 into 10 to the power minus 19 coulomb. ঠিক, তাহলে আমাদের সর্বনিম্ন আহিত কোন বস্তুর সর্বনিম্ন মান কত হতে পারে? আমরা জানি আধানের কোয়ান্টায়ন ফর্মুলা থেকে, আধানের কোয়ান্টায়ন ফর্মুলা বা সূত্র থেকে, বা আধানের খণ্ডীকরণ যে সূত্র, Q সমান প্লাস মাইনাস এন, যেখানে n হলো একটা ইন্টিজার ভ্যালু, তাই তো, ইন্টিজার ভ্যালু, দ্যাট ইজ 0 1 2 3 এইরকম কোন ভ্যালু নিতে পারে। ঠিক আছে, তাহলে আধানে তাহলে কিউর সর্বনিম্ন মান কত হতে পারে? যদি আমি n সমান 1 বসাই, n সমান 1 বসাই, তাহলে এই আধানের সর্বনিম্ন ভ্যালু আসতে পারে। আর এই nটা কি? ইলেকট্রনের আধানের সরল গুণিতক, ইলেকট্রনের আধানের সরল গুণিতক। তাহলে যদি আমি n সমান 1 বসিয়ে দিই, তাহলে কিউ সমান ই আসলো। তাহলে সর্বনিম্ন ভ্যালু যেটা হতে পারে, সেটা হতে পারে একটা ইলেকট্রনের আধানের সমান, দ্যাট ইজ অপশন হচ্ছে কে সি, ইয়োর অ্যান্সার। এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিকের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, সেই চ্যাপ্টারের প্রশ্ন। এটা ছাড়াও আমরা একটু বেসিক ফিজিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার দিতে পারি। সেটা ভাবো, যদি কোনো একটা বস্তুকে আহিত করতে চাও, তাহলে ফান্ডামেন্টাল নিয়ম কি? তার থেকে একটা ইলেকট্রন বের করে নিতে হবে, অথবা তার আউটার সেলে একটা ইলেকট্রন যোগ দিতে হবে। ঠিক, যদি তুমি একটা ইলেকট্রন তার আউটার সেল থেকে বের করে নাও, তাহলে সে এক একক পজিটিভ হবে। এবার একটা ইলেকট্রনের আধান কত? 1.6 into 10 to the power minus 19 কুলম। তাহলে একটা আধান বেরিয়ে যাওয়া মানে, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি? একটা ইলেকট্রনের যতটা আধান, ততটা পজিটিভ আধান নিশ্চয়ই ওইটার মধ্যে বৃদ্ধি পাওয়া। মানে হলো একটা আহিত বস্তুর সব থেকে ক্ষুদ্র যে আধানটা হতে পারে, সেটা হচ্ছে এইটা। বিকজ ইলেকট্রন ক্যান নট বি ফ্র্যাকশন। ইলেকট্রন কি অর্ধেক ইলেকট্রন হতে পারে? হাফখানা ইলেকট্রন বেরিয়ে গেছে, 2খানা ইলেকট্রন বেরিয়ে গেছে। সো আপাতত আমরা যেটা শিখবো, যে ইলেকট্রনের আধান এইটা, এবং সুতরাং যে সর্বনিম্ন যে আধানটা হতে পারে, সেটা এটা ছাড়া কিছু হতেই পারে না। ওকে, গট ইট? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাওয়া যাক। সো লেটস সি দ্য সেকেন্ড কোশ্চেন। পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোন একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা বলে দিয়েছে, ই তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে 90 ডিগ্রি ঘোরাতে কার্য কত হবে? তাহলে কত হবে বলো? তোমরা কার্যের ফর্মুলা জানো। কার্যের ফর্মুলা কি হয়? ডব্লিউ সমান পিই
1 মাইনাস অফ কস থিটা, যে থিটা হলো দ্বিমেরুটাকে সাম্যাবস্থা থেকে যত ডিগ্রি কোণে তাকে ডিফ্লেক্ট করা হবে। থিটা হলো সেই অ্যাঙ্গেলটা দ্বিমেরুটাকে যত ডিগ্রি কোণে সাম্যাবস্থা থেকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে সেই দিক বরাবর থেকে যত ডিগ্রি কোণে ডিফ্লেকশন তার করানো হবে। তাহলে এখানে থিটা কত ডিগ্রি বলেছে? 90 ডিগ্রি। সো পুট দ্য ভ্যালু অফ থিটা 90 হিয়ার। সো পুট দ্য ভ্যালু অফ 90 হিয়ার। তাহলে cos 90 কত হয়? cos 90 0 হয়, that is 1 minus 0 মানে 1 into PE মানে PE, so answer will be PE, so কার্য will be definitely PE। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের আসতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, খুব ইজি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, 3 দাগ। So let's see the third question one. So 8 সেমি না 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে 8 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটি মাধ্যমে রাখা হয়েছে, তাহলে তার ধারকত্ব কত হবে? এটা হলো প্রশ্ন। তাহলে অনেকেই জানো যে সি সমান সমান আর হয়, তাই তো? পরিবাহী গোলকের ধারকত্ব ইন সিজিএস ইউনিট তার ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। তাহলে 10 সেমি ধারকত্ব ব্যাসার্ধ বলেছে, তাহলে তার ধারকত্ব 10 হওয়া উচিত। এটা অনেকেই হয়তো ভাবছো, এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো 10 মার্ক করে আসবে অ্যান্সার। সো ফার্স্ট অফ অল বলবো 10 হবে না। আস্ক মি হোয়াই? বিকজ 10 হতো যদি সেটা শূন্য মাধ্যমে বসানো থাকতো, শূন্য মাধ্যমে। এখন দেখো কেন আমাদের 80টা অ্যান্সার হবে, এই 80টা কেন অ্যান্সার হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ইন এসআই ইউনিট পরিবাহী গোলকের ধারকত্ব কত হয়? 4 পাই এপসাইলন নট ইনটু আর। পরিবাহী গোলকের ধারকত্ব 4 পাই এপসাইলন নট আর হয়, যেখানে আর ব্যাসার্ধ। এবারে যদি কোনো মাধ্যম থেকে থাকে তাহলে 4 পাই এপসাইলন ইনটু আর বসবে। এটা শূন্য মাধ্যমের জন্য, এটা কোনো একটা মাধ্যমের জন্য। এবার এপসাইলনটাকে তুমি কি হিসাবে চেঞ্জ করতে পারো? এপসাইলনটাকে তুমি কে ইনটু এপসাইলন নট ইনটু আর এই দিয়ে চেঞ্জ করতে পারো। এগ্রি? বিকজ অফ আমরা জানি পরবৈদ্যুতিক ধ্রুবক কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। সো এপসাইলন সমান সমান কে ইনটু এপসাইলন, কে ইনটু এপসাইলন নট। সো এপসাইলনের জায়গায় কে ইনটু এপসাইলন নট আমরা বসিয়েছি। সো লিভ দিস, যেটা হয়ে গেছে সেইগুলো আমাদের ছেড়ে দাও। তাহলে এই পর্যন্ত আমাদের সি সমান 4 পাই কে এপসাইলন নট আর পেয়েছি। এবারে তোমরা জানো এসআই থেকে সিজিএস এ ট্রান্সফার করার জন্য আমরা কি করি? এই যে 1/4 পাই এপসাইলন নট, এই পুরো ভ্যালুটাকে 1 ধরে নেওয়া হয়। তাহলে 1/4 পাই এপসাইলন নটটাকে এসআই তে যখন সিজিএস এ ট্রান্সফার করি, এটা যদি 1 ধরে নিই বা 1 হয়, তাহলে 4 পাই এপসাইলন নটটাও 1 হবে ইন সিজিএস এ। তাহলে ইন সিজিএস এ তুমি যদি বার করো, এর মধ্যে থেকে 4 পাই এপসাইলন নটটাকে তুমি 1 করে দাও যদি, তাহলে তুমি কি পেলে? কে ইনটু আর পেলে। তাহলে ইন সিজিএস সিস্টেম কোন মাধ্যমের ভেতরে কোন পরিবাহী গোলকের ধারকত্ব সি হবে, সেটার পরবৈদ্যুতিক ধ্রুবক ইনটু তার ব্যাসার্ধ আর, দ্যাট ইজ অফ 8 ইনটু 10 সমান সমান 80 ইএসইউ ধারকত্ব, দ্যাট ইজ স্ট্যাট ফ্যারাড, দ্যাট ইজ স্ট্যাট ফ্যারাড। ঠিকঠাক? আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো, এগেন রিপিট করছি, সি সমান 4 পাই কে এপসাইলন নট আর হয়, এটা হচ্ছে পরিবাহী গোলকের ধারকত্ব। এবারে তুমি যদি এসআই থেকে সিজিএস এ কনভার্ট করো, 1/4 পাই এপসাইলন নটটাকে 1 বসিয়ে দাও, তাহলে এখানেও 4 পাই এপসাইলন নটটাও এটাও 1 হবে। তাহলে সি সমান সমান কি পেলে? কে ইনটু আর, দ্যাট ইজ অফ 8 ইনটু 10, দ্যাট ইজ অফ 80 স্ট্যাট ফ্যারাড। ওকে, সো অপশন এ উইল বি ইয়োর আনসার। চলো নেক্সট প্রশ্ন 4, বিচলন বেগের অঙ্ক। চলো, দুটি তারের ব্যাসের অনুপাত বলে দিয়েছে 1:4। একই প্রবাহ থাকলে বিচলন বেগের অনুপাত কত হবে? অর্থাৎ তার দুটোর মধ্য দিয়ে একই পরিমাণের কারেন্ট যাচ্ছে, তাহলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত হবে হচ্ছে আমাদের এটা প্রশ্ন। তাহলে বিচলন বেগের রাশিমালা কি হয় বলো? বিচলন বেগের রাশিমালা হয় VD ইকুয়ালস টু I বাই অফ NEA, তাই তো? VD ইকুয়ালস টু I বাই NEA। এখানে দেখো প্রবাহ একই বলে দিয়েছে, ইলেকট্রন সংখ্যা ঘনত্ব সম্পর্কে কিছু বলেই দেয়নি,
ইলেকট্রনের আধান সবার ক্ষেত্রে সমান হয়, তাহলে আমাদের ফোকাসটা কার উপরে বেশি করে যাচ্ছে? সব যদি কনস্ট্যান্ট হয় এগুলো, তাহলে উই ক্যান ডেফিনেটলি সে ভিডি ইকুয়ালস টু 1/a। ঠিকঠাক, ভিডি হলো 1/a, দ্যাট ইজ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে প্রথম তারের জন্য যদি আমি লিখি VD1, দ্বিতীয় তারের জন্য লিখি যদি VD2, তাহলে আমি ডেফিনেটলি এটা ইনভার্স, তাহলে 1টার জন্য এখানে 2 আসবে আর এটার জন্য এখানে a আসবে। ঠিক, এবার A2 মানে কি? A2 মানে হলো দ্বিতীয় তারের ক্ষেত্রফল, দ্যাট ইজ পাই R2 স্কয়ার লিখতে পারো, পাই R1 এর স্কয়ার লিখতে পারো। তাহলে পাই পাই ক্যান্সেল করে গেল, তাহলে কি পেলে? R2 স্কয়ার বাই অফ R1 এর স্কয়ার। এটা মানে কি দুটো তারের হচ্ছে ব্যাসের অনুপাত, আর ব্যাসের অনুপাত ব্যাসার্ধের অনুপাত, আর দুটো তারের ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত ব্যাসার্ধ অনুপাত, ব্যাসার্ধের অনুপাত ব্যাসের অনুপাত সবসময় কিন্তু সেম হয়, তাই না? তাহলে দুটো তারের হচ্ছে কি ব্যাসার্ধের অনুপাত যা, ব্যাসের অনুপাতও তাই। তাহলে তার দুটোর ব্যাসের অনুপাত কত বলে দিয়েছিল? 1:4। তাহলে উই শুড পুট হিয়ার 4/1 এর হোল স্কয়ার, বিকজ সেকেন্ড তারটা আগে আছে, সেকেন্ড তারের ভ্যালু হচ্ছে 4, দ্যাট ইজ অফ 16/1। সো 16/1 মানে হলো তোমাদের অ্যান্সার কিন্তু অপশন এ তে দাঁড়ালো, দ্যাট ইজ তোমাদের অ্যান্সার 16:1। ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার। ঠিকঠাক, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। নিচে কোন এককটি তড়িৎ ক্ষমতার একক? তা দেখো নিচের কোনটি হলো ক্ষমতার একক, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি এইটাকে কিরকম দেখতে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার কিসের একক হয়? কারেন্ট। আই টাইম, এটা তো সেকেন্ড কার একক হয়? টাইম। আইটি, তাহলে আইটিটা কিসের? কিউ হয়, আধান, দ্যাট ইজ অফ চার্জ হয়, তাই তো? তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ডটা কিসের একক? না চার্জের একক। ঠিক, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ডটা হলো চার্জের একক। অ্যাম্পিয়ার স্কোয়ার বাই ওহম, তাই না? তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার মানে কি? আই স্কোয়ার। অ্যাম্পিয়ারটা তো একক আর আইটা হলো তার ডেজিগনেশন, আইটা হলো তার হচ্ছে কি রাশি, তাই না? আইটা হলো তার তড়িৎ প্রবাহ, মানে হচ্ছে তার রাশি, তার রাশির নোটেশন, দ্যাট ইজ অফ কারেন্ট মানে আই। তাহলে আই স্কোয়ার বাই আর। আচ্ছা, আমাদের পাওয়ার পি তড়িৎ ক্ষমতা, এটাই তো আমাদের তড়িৎ ক্ষমতা ছিল, পাওয়ার পি তড়িৎ ক্ষমতার তিনটে ভ্যালু হয়, পি ইকুয়ালস টু ভি আই, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। আই স্কোয়ার আর মানে কি? অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, তাই তো? এটা হওয়া উচিত, এই তিনটেই তো ফর্মুলা। বিকজ তুমি ভির জায়গায় যদি আই আর বসো, তাহলে আই স্কোয়ার আর তুমি পাবে, আবার আই এর জায়গায় যদি ভি বাই আর বসো, তাহলে ভি স্কোয়ার বাই আর পাবে। তাহলে এই পি এর তিনটে ফর্মুলা হয়, ঠিকঠাক? তাহলে এইটা কিছু একক দিচ্ছে না আমাদের, তড়িৎ ক্ষমতার একক নয় নিশ্চয়ই এটা। তাহলে আমাদের এইটা কিন্তু অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, দ্যাট ইজ অফ আই স্কোয়ার আর, এই ফর্মে আছে। এই ফর্ম থাকা মানে তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ ক্ষমতা পি এর একক, দ্যাট ইজ আমরা এইটা পেয়েছি আই স্কোয়ার আর। এইটা কিসের একক এখন দেখে নাও, এটা হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার। ওয়াট ইন্টু আওয়ার মানে কিসের একক? মানে হলো তড়িৎ শক্তির একক। ওয়াট ইন্টু আওয়ার মানে তড়িৎ শক্তির একক। ঠিক, এটাও ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কি করে তোমরা বুঝবে এটা তড়িৎ শক্তির একক? ওয়াট মানে কি দেখো, জুল বাই সেকেন্ড, তাই না? ওয়াট মানে জুল বাই সেকেন্ড। আর আওয়ার মানে কি? সেটাও একটা টাইম। তাহলে এইটা সেকেন্ড মানে টাইমের একক, এটাও টাইম। সেই টাইম ক্যান্সেল হতে পারে, সমান সমান আমরা জুল পেতে পারি। তাহলে জুল হলো আমাদের তড়িৎ শক্তির একক বা শক্তির একক। এবার যেহেতু কারেন্ট রিলেটেড, তাহলে বলবো তড়িৎ শক্তির একক। ঠিকঠাক? সো আই হোপ ক্লিয়ার, সমস্ত এককগুলো সম্পর্কে জানা গেছে, সমস্ত অপশনগুলো সম্পর্কে জানা গেছে। চলো নেক্সট প্রশ্ন 6। চলো দেখো প্রশ্ন কি বলেছে, 2 ওহম রোধের একটি শান্টকে 99 ওহম রোধের গ্যালভানোমিটার, এই জি ফর গ্যালভানোমিটার, ওকে,
এর সাথে যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার দিয়ে যাবে, মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার দিয়ে যাবে, অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্ট বার করতে হলে হচ্ছে মূল প্রবাহের কত অংশ, তাই না? এটাই হচ্ছে প্রশ্ন আমাদের। সো উই নো। আচ্ছা কি জানো তোমরা, আগে অঙ্কটা করে সেটা লিখে ফেলো। কি জানতে পারছো? শান্টের মান S সমান 2 ওহম, গ্যালভানোমিটারের রোধ G সমান 99 ওহম, এর এইভাবে ডিনোট করা হয়। আচ্ছা আর কি জানো? এইটুকুই তো জানতে পেরেছি অঙ্ক থেকে, S আর G। আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি না, ফর্মুলা S সমান কি হয়? G/n-1 হয় আই থিঙ্ক। ইয়াস, মনে পড়ছে এবারে, ভুলে গেছো। S সমান G/n-1 হয়, তাই তো? তাহলে S কত? তাহলে n-1 সমান কত? G/s, দ্যাট ইজ অফ 99/2। তাহলে n কত হলো দেখো, n কত হলো? 99/2 প্লাস 1, দ্যাট ইজ 101/2, তাই তো? তাহলে 1/n কত? 2/101। আর তোমরা যারা খুব ভালোভাবে থিওরি পড়ো তাহলে তোমরা এটা জানো যে শান্টের ক্ষমতা IG সমান I ইন্টু 1/n, এটা হয়। IG সমান I ইন্টু 1/n হয়, অর্থাৎ মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটার দিয়ে যায়। তাহলে 1/n এর ভ্যালুটা কত এসছে? 2/101। তার মানে 2/101টাই হলো তোমাদের অ্যান্সার, যেটা হলো মূল প্রবাহের অত অংশ গ্যালভানোমিটার দিয়ে পাস করবে। অর্থাৎ শুধু তোমাদের এই অঙ্কটা থেকে 1/n এর ভ্যালু বার করলেই চলতো, আর সেটাই আমরা করেছি। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 6, 7। 7এরটা ভেরি ভেরি গুড কোশ্চেন, কনফিউজিং প্রশ্ন। হ্যাঁ, 7এরটা, চলো 7এরটা আগে আমি লিখি। চলো, শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার একক নিম্নের মধ্যে কোনটা হবে? সো এখানে প্রত্যেকটা জায়গায় ডব্লিউবি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গায় ডব্লিউবি আছে। ডব্লিউবি মানে কি? ইয়েস, ইউ আর রাইট। ডব্লিউবি মানে হলো, এখানে ওয়েস্ট বেঙ্গল নয়। ডব্লিউবি মানে কি? ডব্লিউবি মানে হলো ওয়েবার, তাই তো? ডব্লিউবি মানে হলো আমাদের ওয়েবার। আচ্ছা ডব্লিউবি কার একক হয় বলো? ডব্লিউবি কার একক হয়? এটা হচ্ছে আমাদের ফাই অফ এম হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাস্ক। ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক? ডব্লিউবি ফাই অফ এম সমান ডব্লিউবি, ফাই অফ এম সমান ডব্লিউবি নয়, ফাই এম মানে ম্যাগনেটিক ফ্লাক্স, তার একক হয় ডব্লিউবি, ঠিক? ওয়েবার হয়। তাহলে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে না নিশ্চয়ই। আমাদের কার একক বার করতে দিয়েছে? শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। শূন্যস্থান হোক আর মাধ্যম হোক, চৌম্বক ভেদ্যতার একক হচ্ছে সবসময় একই থাকবে। শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা মানে আমাদের মিউ নট বার করতে দিয়েছে, ঠিক আছে? শূন্যস্থানের এটা মানে হলো মিউ নট বার করতে দিয়েছে। আচ্ছা মিউ নটকে আমরা কোথা থেকে বার করব বলো? কোথা থেকে বার করব মিউ নটকে? আমরা কোথা থেকে বার করব? বার করার তো অনেক রকম জায়গা আছে। তাহলে মিউ নট কোথা থেকে বার করলে তোমরা সব থেকে ভালো বেশি বুঝবে? আচ্ছা খুব ভালো, দেখো কোত্থেকে আমরা বার করছি। ফাই সমান কি জানি? বি এ জানি। এই রিলেশনটা নিশ্চয়ই জানো, ফাই সমান বি ইন্টু এ। ম্যাগনেটিক ফ্লাক্স সমান ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, এটা আমরা জানি খুব ভালোভাবে। আচ্ছা বি কে আমরা এইভাবে লিখতে জানি না? মিউ জিরো ইন্টু এইচ ইন্টু এ, এইটা লিখতে জানি নিশ্চয়ই, এটা ঠিকঠাক। আমরা দুটো ভাবে দেখাচ্ছি কতভাবে বার করানো যায় এটাকে। তাহলে মিউ জিরোটাকে কি লেখা যাচ্ছে? মিউ জিরোটা, অর্থাৎ মিউ জিরো বলে না, মিউ নট বলে অ্যাকচুয়ালি। তাহলে মিউ নট কে কি লেখা যাচ্ছে দেখো? ফাই বাই এইচ ইন্টু এ। ফাই বাই এইচ ইন্টু এ। এখানে এ মানে কিন্তু কারেন্ট, কেউ ভাববে না। আমি একবার লিখে দিই, এখানে এ মানে হলো আমাদের এরিয়া, দ্যাট ইজ অফ এল স্কোয়ার। আচ্ছা ফাই মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট ইজ অফ ওয়েবার, লিখে দিলাম আমরা। এইচ মানে কি? চৌম্বক প্রবণতা প্রাবল্য, সরি প্রবণতা নয়, চৌম্বক প্রাবল্য, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এই ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ
এম, এই সবার একক কি হয়? অ্যাম্পিয়ার পার মিটার হয়, দ্যাট ইজ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স হয়, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স হয়। এইচ হলো আমাদের ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর এম হলো আমাদের ম্যাগনেটাইজেশন, তাই তো? মনে পড়ছে আমাদের নিশ্চয়। তাহলে এদের এককটা হয় অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে এইচ এর জায়গায় আমরা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স বসাতেই পারি। আর এ মানে হলো আমাদের এরিয়া মানে হলো আমাদের মিটার স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম বলো? ওয়েভ আর পেলাম, অ্যাম্পিয়ার ওপরে চলে গেল, অ্যাম্পিয়ার ইনভার্স পেলাম, এই মিটার স্কোয়ার এই মিটার ইনভার্স, তলায় পাচ্ছি মিটার, উপরে উঠে গেল মিটার ইনভার্স। ঠিক আছে, ঠিকঠাক? আই হোপ ক্লিয়ার। ওয়েভ আর পেলাম, অ্যাম্পিয়ার ইনভার্স পেলাম, উপরে গেল, এই মিটার ইনভার্স এই মিটার স্কোয়ার মিলে তলায় মিটার দিয়েছে, উপরে গেল মিটার ইনভার্স, দ্যাট ইজ অফ ওয়েভ আর অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। তাহলে আমাদের এককটা দাঁড়িয়েছে, আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে কিন্তু এইটা। ঠিক আছে, ওয়েভ আর অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এবারে আমরা এইটাকে আরো একটা ভাবে করতে পারি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বাকি অপশনগুলো সম্পর্কে একটু জেনে নিই। বাকিগুলোর মধ্যে একটা যেটা আছে সেটা তোমাদের সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস, তাই না? এইটা দেখো, এইটাকে কি লিখতে পারো? ফাই বাই আই লেখা আছে। ওয়েবারের জন্য ফাই, অ্যাম্পিয়ারের জন্য আই। ফাই বাই আইটাকে কি বলা হয়? এল বলা হয়। এলটা কি? সেলফ ইন্ডাক্টেন্স, দ্যাট ইজ সাবেশাঙ্ক। যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো এটা হলো আমাদের সেলফ ইন্ডাক্টেন্স, দ্যাট ইজ আ সাবেশাঙ্ক। ফাই সমান এল আই, দ্যাট ইজ ওয়েভ আর অ্যাম্পিয়ার ইনভার্স কিসের একক? এল এর একক। ঠিক, সেটা হলো আমাদের ফাই, মানে সেলফ ইন্ডাক্টেন্স এল। আচ্ছা, ওয়েভ আর মিটার ইনভার্স এইটা সম্পর্কে কি জানা যেতে পারে? ওয়েভ আর মিটার ইনভার্স, এটাকে তুমি জোর করে কিছু একটা একক বানাতে হবে, বিকজ এটা দিয়ে কিছু একক হয় না। ঠিক আছে, ওয়েভ আর মিটার ইনভার্স দিয়ে কিছু হয় না। তুমি যেটা জানো ফাই সমান বি এ জানো। ঠিক আছে, বি মানে কি জানো? টেসলা ইন্টু অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে এখানটায় তুমি যদি বোথ সাইডে একটা ফাই, মানে দ্যাট ইজ অফ ফাই এর একক হলো ওয়েবার, আর একটা মিটার ইনভার্স গুণ করো, তাহলে ওই জায়গাটায় ও টেসলা আর মিটার স্কোয়ার একটা মিটার -1 গুণ করবে, তাহলে টেসলা আর মিটার পেতে পারো। তাহলে ওয়েবার মিটার ইনভার্স মানে টেসলা মিটার পেতে পারো, এটা একটা করতে পারো। আর তাছাড়া নতুন কোনো একক কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছে না। ঠিক আছে, নতুন কোনো রাশি বেরিয়ে আসছে না। ঠিক আছে, এটাকে আরো একটা ভাবে আমি তোমাদেরকে করে দেখাবো বলেছি, সেটা হলো আমাদের বায়ো-সাভার্ট ল। ডিবি সমান সমান মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই অফ আর স্কোয়ার, তাই না? এই ডিবি মানে কি? চৌম্বক ক্ষেত্রের একক কি হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার হয়। 4 পাই এর তো কোনো একক নেই, বাদ দাও। তাহলে মিউ নট পেলে, আই মানে কি? কারেন্ট পেলে, দ্যাট ইজ অ্যাম্পিয়ার। ডিএল মানে কি? লেন্থ পেলে, দ্যাট ইজ মিটার পেলে। সাইন থিটার তো কোনো একক হয় না। বাই কি পেলে? দেখো আর স্কোয়ার মানে মিটার পেলে, তাহলে মিটার স্কোয়ার পেলে, আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, দূরত্বের স্কোয়ার, ক্যান্সেল, ঘাপাঘাপ। তাহলে ওয়েবার নিচে চলে আসলো মানে উপরে উঠে গেল, তাহলে মিউ নট পেলে। তাহলে মিউ নট কে পাওয়ার জন্য তাহলে এটা মানে সব থেকে ইজি প্রসেস হলো, তাই না? সব থেকে ইজি প্রসেস, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। সো বোথ ওয়ে ইউ ক্যান ডু দিস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আই থিঙ্ক তোমাদেরকে করে দেখাতে পেরেছি, স্যাটিসফাই করাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা দেখো, একটা প্রশ্ন, এটা করে দেখানোর কোনো বোর্ডে করার কোনো দরকার নেই, মুখে মুখেই হয়ে যাবে। বায়ু থেকে পরাচুম্বক পদার্থে প্রবেশ করলে
চৌম্বক বলরেখার মধ্যবর্তী দূরত্ব কি হয়? বায়ু থেকে যখন চৌম্বক বলরেখার মধ্যে এই পরাচৌম্বকের মধ্যে যখন চৌম্বক বলরেখা প্রবেশ করবে তখন তাদের মধ্যে বলরেখার দূরত্বগুলো কমবে, বিকজ পরাচৌম্বক পদার্থ ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে, তাই না? তার মানে তুমি যদি ভাবো এটা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং সেটা হলো আমাদের পরাচৌম্বক, দ্যাট ইজ অফ প্যারাম্যাগনেটিক পরাচৌম্বক। তাহলে পরাচৌম্বক যদি এটা হয়ে থাকে, তাহলে যদি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এরকম ভাবে পরাচৌম্বকের মধ্যে ধরো প্রবেশ করছে বা করতে চাইছে, এটা একটু উপরে করে দিই, দেখতে সুন্দর লাগলো, সুন্দর সুন্দর। তাহলে এইটা সোজা এরকম ভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট ও কি করবে, এরকম ভাবে আকর্ষিত হবে। এটা একটু কাছে আসলো, এটাও আর একটু কাছে আসলো, এটাও আর একটু কাছে আসলো, সব এইটাও ধরো এরকম ভাবে সোজা এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আর একটু কনসেন্ট্রেটেড হয়ে যায়, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো কিন্তু কাছাকাছি চলে আসবে পরাচৌম্বক পদার্থের মধ্যে, ঠিক আছে? তাহলে বলরেখার মধ্যবর্তী দূরত্ব কমবে, একই থাকবে না। 4 অপশন আছে, বাড়ে, কমে, একই থাকে, প্রথমে কমে পরে বাড়ে। অপশন বি অ্যান্সার কমে, ঠিক আছে? চলো, এটা তোমাদের বইতেও কিন্তু তোমরা এই আঁকাটা প্র্যাকটিস করে নিও, কিন্তু এরকম একটা ছবি আঁকতে দেয় তোমাদের, যে পরাচৌম্বক পদার্থের চৌম্বক বলরেখাগুলি এঁকে দেখাও, ঠিক আছে? ঠিকঠাক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ থেকে 2f দূরে বস্তু থাকলে, উত্তল দর্পণ, পয়েন্ট টু বি নোটেড হিয়ার, উত্তল দর্পণ থেকে 2f দূরে বস্তু থাকলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? ঠিক আছে, প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? তো তোমরা জানো যে উত্তল দর্পণে সবসময় কিন্তু প্রতিবিম্বের বিবর্ধন লেস দেন 1 হয়, অর্থাৎ উত্তল দর্পণে প্রতিবিম্ব সবসময় কিন্তু বস্তুর আকারের থেকে ছোট হয়। তাহলে বস্তুর আকারের থেকে ছোট হলে বিবর্ধনের ডেফিনিশন কি বলে? I/O, অর্থাৎ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, সেটা হচ্ছে তাহলে কি আসবে? লেস দেন 1 আসবে, বিকজ আমাদের ইমেজ হাইট অলওয়েজ ছোট, ঠিক আছে? তাহলে আমাদের 2 কখনো হবে না, 1 কখনো হবে না। তাহলে 1-এর 3 আর 3-এর 4, এই দুটো অপশনে কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হতে পারে তোমাকে গেস করতে হবে। এবার খুব ভালো করে জানো, আচ্ছা যদি আমি ছবি আঁকি, উত্তল দর্পণের যখন এইরকম উত্তল দর্পণ, এটা ফোকাস দৈর্ঘ্য f, তাহলে এই দিকেও একটা f ভাবতে পারো, এবং এখান থেকে 2f দূরে, অর্থাৎ এখানটাই বস্তু বসানো আছে, ঠিক আছে? এখানে বস্তু বসানো আছে। তাহলে উত্তল দর্পণের একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা আমি লিখে দিচ্ছি, দেখো খুব ভালোভাবে দেখো, যে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু মেরুতে থাকলে প্রতিবিম্ব আকার ও বস্তু আকার সমান হয়, অর্থাৎ তখনই প্রতিবিম্বের বিবর্ধন 1 হয়, তখনই প্রতিবিম্বের বিবর্ধন 1 হতে পারে বা টেন্ডস টু 1 হতে পারে। তার মানে কি, এই বস্তু যত উত্তল দর্পণের মেরুর দিকে সরবে তত তার প্রতিবিম্বের আকার আস্তে আস্তে করে বড় হতে শুরু করবে, ঠিকঠাক? তাহলে কি, উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রতিবিম্ব যত মেরুর দিকে সরবে প্রতিবিম্বের আকার তত আস্তে আস্তে করে বড় হতে শুরু করবে এবং বিবর্ধন তত 1-এর কাছাকাছি পৌঁছাবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, উত্তল দর্পণের ক্ষেত্রে এই বস্তুটা কিন্তু f থেকে অনেক দূরে, অর্থাৎ মেরু থেকে অনেক দূরে, 2f দূরে বসানো আছে, 2f দূরে বসানো আছে। তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কমই আসা উচিত, অর্থাৎ যে দুটো ভ্যালু সব থেকে 1-এর কম, যে ভ্যালুটা 1-এর সব থেকে কম, তাহলে সেটাই তোমার অ্যান্সার হওয়া উচিত, কারণ যত কাছে যাবে তত বিবর্ধন বাড়বে আস্তে আস্তে করে, ঠিকঠাক? তাহলে 3-এর 4 মানে 0.75 আর এটা মানে হলো 0.33, তাহলে মোর সুটেবল অ্যান্সার কিন্তু আমাদের 1-এর 3, ঠিক? বিকজ বস্তুটা অনেক দূরে আছে, তাহলে মোর সুটেবল অ্যান্সার
আমাদের কিন্তু 1/3, কারণ বস্তুটা দর্পণ থেকে অনেক দূরেই আছে। ঠিকঠাক। এবারে যদি আমাদের এটা কিন্তু, আই হোপ তোমরা বুঝতে পেরেছো বিবর্তন কখনো এইটা হবে না, 3/4 1/3 মধ্যে যেটা সব থেকে 1 কম সেটাই নেব আমরা। ঠিকঠাক ঠিকঠাক। চলো, আচ্ছা এবারে আমাদের যদি এটা অবতল দর্পণ হতো তাহলে তখন কিন্তু বিবর্তন 1 হতো, কারণ আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুকে যদি 2f দূরে রাখা হয় তাহলে প্রতিবিম্ব 2f দূরেই হয়, অর্থাৎ বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব উৎপন্ন হয় অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব 1 হতো যদি অবতল দর্পণ এখানে বলা থাকতো, কিন্তু এখানে উত্তল বলা আছে, তাহলে আই হ্যাভ টু মার্ক দিস অ্যান্সার 1/3। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। সো দেখো, এবারে আমাদের 2 মিমি বেদ ও 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি স্ল্যাব অতিক্রম করতে আলো যে সময় নেয় তা হলো এটা। তাহলে আমাদের আলো যে সময় নেয় সেটা হচ্ছে টি সমান নিশ্চয়ই এস বাই ভেলোসিটি ভি হওয়া উচিত, তাই না? টাইম টি সমান এস বাই ভেলোসিটি ভি হওয়া উচিত। এবারে টি এস বাই ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে কি ওই স্ল্যাব বা যে কাচের থিকনেস বলে দিয়েছে কাচ, তার ভেতরে বা তার মধ্যে বা সেই মিডিয়ামে লাইটের ভেলোসিটি কত, এটাই আমাদের জানতে হবে, তাই না? বিকজ লাইটটা কিসে যাবে? ওই স্ল্যাবের মধ্য দিয়ে যাবে, যার বেদ হলো 2 মিমি। ঠিক আছে, সেই স্ল্যাবটা অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে স্ল্যাবের মধ্যেই আমার নিশ্চয়ই লাইটের ভেলোসিটি চাই। তাহলে ভি টি সমান এস বাই ভি, আর এই ভিটাকে আমরা কিভাবে রিপ্লেস করবো? মিউ সমান সি বাই ভি দ্বারা, মিউ সমান সি বাই ভি দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে ভি সমান কি লিখতে পারবো? দেখো, সি বাই মিউ। ভি সমান কি লিখবো? সি বাই মিউ। তাহলে সি বাই মিউ লিখে দিলাম। তাহলে টি সমান এস বাই সি ইন্টু মিউ। ঠিক, এবার এস মানে কি? দূরত্ব, দূরত্ব মানে 2 মিমি, দূরত্ব মানে 2 মিমি। তাহলে 2 ইন্টু 10⁻³ তাহলে এটা করলে কি আসলো? মিটারে আসলো। মিউ মানে কত? দেখো 1.5, আর সি মানে হলো 3 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸। তাহলে এখান থেকে কি পেলে তুমি? দেখো এই 2 আর 1.5, 2 আর 1.5 গুণ করলে 3 হয়, এই 3 এর সাথে ক্যান্সেল। তাহলে 10⁻³ আর 10⁻8, মানে 8 উপরে গেলে -8, দ্যাট ইজ 11 এত সেকেন্ড। তাহলে 10⁻11 সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10⁻11 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি। ঠিকঠাক। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, খুব ইজি এটা ছিল। চলো, আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত জানতে চেয়েছি। গঠনমূলক ব্যতিচারের শর্ত, তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্তে দেখো 4 অপশনস আর গিভেন। n ল্যামডা 2n+1 ল্যামডা বাই 2, অপশন সি হচ্ছে 2n+1 ল্যামডা বাই 4। তাহলে কোনটা হবে? দেখো কোনটা হবে। আচ্ছা, আমরা কি জানি? গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো সেটা λ/2 এর যুগ্ম গুণিতক হয়, তাই না? λ/2 এর যুগ্ম গুণিতক। তাহলে 2n ইন্টু λ/2 এটা হয় আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত। কিসের রেসপেক্টে? না পথ পার্থক্য ডেল্টা, পথ পার্থক্য ডেল্টা 2n ইন্টু λ/2, এটাই হচ্ছে আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত। দ্যাট 2 कैंसिल, दैट इज ऑफ n लैम्डा। ओ भाई, ये तो छुपा हुआ था इसमें, তাই না? সো n ল্যামডা, তাহলে λ/2 এটা নিশ্চয়ই আমাদের ধ্বংসাত্মকমূলক ব্যতিচারের শর্ত দিয়েছে। এইটাতে কিছু হয় না, এটাতেও কিছু হয় না, বিকজ এই nটা না যুগ্ম না অযুগ্ম কিছুই বলতে পারে না। কারণ λ/2 এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে একবার যুগ্ম অযুগ্ম যুগ্ম অযুগ্ম এরকম কন্ডিশন কিন্তু সে দিতে থাকছে। ওকে, তাহলে n ল্যামডা এইভাবে ছিল 2n ইন্টু λ/2, দ্যাট ইজ অফ
λ/2 এর যুগ্ম গুণিতক। তাহলে এটাই হলো আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত, আর 2n + 1 λ/2 ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ও ভাই ये तो छुपा हुआ था। নেক্সট কোশ্চেন নাম্বার 12 যে বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 12 যে নিঃশেষ ব্যাটারির পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করতে থাকলে কি হবে? তাহলে পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে কি হবে? নিঃশেষিত অঞ্চলের বেধ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। ঠিক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নিঃশেষিত অঞ্চলের বেধ আস্তে আস্তে করে বাড়বে। ঠিকঠাক, আর কোনো অ্যান্সারে হাত দেবে না, আর কোনো অপশনে। ওটাই হলো আমাদের অপশন। উত্তর 13তে বলে দিয়েছে, দেখো একটি ট্রানজিস্টরের ভিসি সমান 2 ভোল্ট। ট্রানজিস্টরের ভিসি 2 ভোল্ট, দ্যাট ইজ অফ কালেক্টর ভোল্টেজ 2 ভোল্ট। এবারে যদি ভূমি প্রবাহ 100 থেকে 300, ভূমি প্রবাহ আইবি 100 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে আইবি2 300 মাইক্রোঅ্যাম্পিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আর কালেক্টর প্রবাহ দ্যাট ইজ সংগ্রাহক প্রবাহ 10 থেকে 20 হয়েছে। সংগ্রাহক প্রবাহ IC1 10 মিলি অ্যাম্পিয়ার থেকে IC2 20 মিলি অ্যাম্পিয়ারে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রবাহ বিবর্ধন জানতে চেয়েছে। প্রবাহ বিবর্ধনকে কি বলা হয়? বিটা বলা হয়। তাহলে কোশ্চেন হলো এটা, আমাদের বিটা কত? এবার আমাদের অপশন কি কি আছে দেখো, 20, 100, 75, 50। 20, 100, 75, দ্যাট ইজ 75 এন্ড 50। ঠিক, তাহলে কোনটা হওয়া উচিত? তাহলে ফার্স্ট এডটা দিয়ে তোমাকে কিন্তু দিগ্ভ্রষ্ট করেছে, ঠিক আছে? আর কিছু কাজ করেনি ফার্স্ট এডটা। ঠিক, প্রথম ইনফরমেশন তোমাকে দিগ্ভ্রষ্ট করেছে। সো বিটা উইল বি, আমরা বাই ডেফিনিশন কি জানি? আইসি বাই অফ আইবি, তাই না? আইসি বাই অফ আইবি, দ্যাট ইজ কালেক্টর প্রবাহ বাই ভূমি প্রবাহ। তাহলে এখানে একটা ডেল লাগিয়ে দাও, ডেল আইসি বাই ডেল আইবি। ডেল আইসি মানে কত? ডেল আইসি মানে কত? কালেক্টর প্রবাহের চেঞ্জ। 10 থেকে 20 হয়েছে, তাহলে চেঞ্জ কত? 10 কি মিলি অ্যাম্পিয়ার, ওখান থেকে ট্রান্সফার করে দাও অ্যাম্পিয়ারে, তাহলে 10⁻³ IB1 100 থেকে 300 হয়েছে, তাহলে আইবি মানে কত? ভূমি প্রবাহের চেঞ্জ, তাহলে ভূমি প্রবাহ 100 থেকে 300 হয়েছে, চেঞ্জ কত? 200, তাহলে 200 ইন্টু 10⁻⁶, দ্যাট ইজ মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, অ্যাম্পিয়ার ট্রান্সফার করে দিলাম। ঠিকঠাক, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, একটা শূন্য কেটে গেল, তাহলে 1/20 ইন্টু দেখো এটা 10⁻, ওপরে গেলে 3, 6টা ওপরে গেলে +6, -3 আর +6 এর মধ্যে 3 থাকবে, তাহলে এটা হলো 1000, এটা হলো 20, দ্যাট ইজ অ্যান্সার উইল বি আমাদের 50। তাহলে অপশন ডি উইল বি ওর আনসার। ঠিকঠাক, অপশন ডি উইল বি ইওর আনসার, অপশন ডি। চলো চারেরটা, নিচের কোন গেটের সাহায্যে বেসিক গেটগুলি তৈরি করা যায়? ক্লিয়ার, মুছে দিই। নিচের কোন গেটগুলির সাহায্যে, নিচের কোন গেটটির সাহায্যে বেসিক গেটগুলি তৈরি করা যায়? নিচের কোন গেটের সাহায্যে বেসিক গেট তৈরি করা যায়? অর, অ্যান্ড, নট আর ন্যান্ড, এই চারটে তোমাকে অপশন দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা উল্টে গেছে, এখানে ছিল ন্যান্ড, এখানে নট। আচ্ছা, আমাদের বেসিক গেট কোনগুলো? ঠিক, নিচের কোন গেটের সাহায্যে বেসিক গেটগুলো তৈরি করা যায়? আমাদের বেসিক গেট কোনগুলো? অর, অ্যান্ড, নট, এই তিনটে হলো পৃথিবীর বেসিক গেট। ঠিক, দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল গেট, দ্যাট ইজ আ মৌলিক লজিক গেট। তিনটেই যখন অপশনে আছে, তাহলে যেটা পড়ে যেতে থাকে সেটাই অ্যান্সার। ঠিক, অপশন সি উইল বি ইওর আনসার। এইভাবে তো শিখলে হবে না, এইভাবে শিখতে হবে, কারণ ইউনিভার্সাল গেটের সাহায্যে, সার্বজনীন গেটের সাহায্যে আমাদের কিন্তু মৌলিক লজিক গেটগুলো তৈরি করা যায়, তাই তো? সার্বজনীন গেট কোনগুলো? নর আর ন্যান্ড, নর আর ন্যান্ড, এই দুটো গেটকে বলা হয় সার্বজনীন গেট, বা আমাদের
ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট দিয়ে মৌলিক লজিক গেট তৈরি করা যায়, তাহলে NAND উইল বি ইয়োর আনসার। অথবা ফার্স্টের অনুযায়ী তুমি যেতে পারো, তিনটে অপশনই সব দেখো, অর অ্যান্ড নট, সেটা হলো মৌলিক গেট বা বেসিক গেট। ওইগুলো দিয়ে তার বেসিক গেট বানানো যাবে না, কোনটা দিয়ে বেসিক গেট বানানো যায়, তাহলে NAND যেটা পড়ে থাকবে। ঠিক, তাহলে 14 পিস MCQ আমাদের কমপ্লিট। এবার আমরা যাব চলো SAQ তে। ঠিকঠাক, SAQ তে চলো। তাহলে SAQ তে দেখো ফার্স্টের প্রশ্ন, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। দ্যাট ইজ 2 এর দাগের 1 এর প্রশ্ন। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু, এটাকে এইভাবে লেখা যায় 1 ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট। দ্যাট ইজ 1 ইলেকট্রনের আধান মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এবারে ইলেকট্রন দ্যাট ইজ হচ্ছে কুলম্ব, 1 ইলেকট্রন মানে এত কুলম্ব ইন্টু ভোল্ট, বা কুলম্ব ইন্টু ভোল্ট মানে হলো আমাদের জুল। তাহলে আমাদের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল হবে 1 ইলেকট্রন ভোল্ট। এবার এর অথবা দেখো, এর অর 2 এর দাগের 1 এর অর বলেছে দেখো, একটি স্থির তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বদ্ধ পথে একটি আধানের পূর্ণ পরিক্রমার জন্য মোট কৃতকার্যের পরিমাণ কত? 0 হবে। ঠিক আছে, একটি স্থির তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো বদ্ধ পথে কোনো আধানের পূর্ণ পরিক্রমার জন্য মোট কৃতকার্যের পরিমাণ 0। ঠিক আছে, বিকজ যেখান থেকে স্টার্ট করেছে সেখানেই ফিরেছে। ঠিকঠাক, তাহলে দুটো পয়েন্টের বিভব সমান, আর কার্য হলো W সমান Q ইন্টু V1 মাইনাস অফ V2। ঠিক, দুটো বিন্দুর বিভবের পার্থক্য ইন্টু হলো আধান। ঠিক আছে, তাহলে যেখান থেকে স্টার্ট করেছে সেখানেই ফিরে এসছে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব হচ্ছে কি অলওয়েজ সেম হবে, যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানেই ফিরেছে, তাহলে বিভবের কোনো পার্থক্য নেই। দ্যাট ইজ ওয়াই আনসার উইল বি 0। কেউ এরকম ভাবে ভাবতে যেও না যে যেহেতু স্মরণ 0, স্মরণ 0 ডেফিনেটলি, বাট ওই রেসপেক্টে আনসার আমাদের হবে না। ঠিক আছে, ওই রেসপেক্ট আমাদের আনসার হবে না। চলো দুয়েরটা, কোন ধরনের চৌম্বক পদার্থে মিউ আর মাচ গ্রেটার দেন 1 হয়? কোন ধরনের চৌম্বক পদার্থে মিউ আর, দ্যাট ইজ অফ রিলেটিভ পারমিয়াবিলিটি, মিউ আর মাচ গ্রেটার দেন 1। মিউ আর কি কিভাবে লেখা হয়? মিউ বাই মিউ নট, মাচ গ্রেটার দেন 1। এটা কার হয়? অয়স্ক চৌম্বক, দ্যাট ইজ অফ ফেরোম্যাগনেটিক, তাই তো, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট ইজ অয়স্ক চৌম্বক পদার্থ। ওকে, চলো আমাদের অপশন 3, প্রশ্ন 3, অপশন 3 নয়, প্রশ্ন 3। জলের অভ্যন্তরে সৃষ্ট বায়ু বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে? জলের অভ্যন্তরে বায়ু বুদবুদ অবতল লেন্সের ন্যায় আচরণ করে, বিকজ বায়ু বুদবুদ ইটসেলফ একটা উত্তল লেন্সের ন্যায় আচরণ করে, কিন্তু উত্তল লেন্সের চারপাশের মাধ্যম যখন ঘন হয়ে যায় তখন সে কিন্তু অবতল লেন্সের ন্যায় আচরণ করে। তাহলে জলের মধ্যে তার চারপাশের মাধ্যমটা হচ্ছে ঘন, বায়ুর থেকে ঘন, তাহলে উত্তল লেন্স তার মানে বায়ু বুদবুদ অবতল ক্যারেক্টার নিয়ে আচরণ করবে। ঠিকঠাক, চলো চলো নেক্সট প্রশ্ন 3 অর, সুসংগত উৎস বলতে কি বোঝো? এটা তো তোমরা সবাই জানো, সুসংগত উৎস বলতে বোঝায় দুটো উৎস এর মধ্যে, মানে একটা উৎস যদি তার থেকে নির্গত আলোক রশ্মির মধ্যে সবসময় দশা পার্থক্য একই থাকে বা পথ পার্থক্য একই থাকে, এক বর্ণী আলো নিঃসরণ করে, তাহলে সেই সমস্ত উৎসকে সুসংগত উৎস বলা হয়, তাই তো? যেটা তোমরা খুব ভালোভাবে ডেফিনিশনে জানো, তোমাদের ছায়া বইতে হটসে যেখানে সলভ করা আছে অনেক প্রশ্ন সেখানে আছে। স্থায়ী ব্যতিচারের শর্তাবলীর মধ্যে লাস্ট যেটা পয়েন্ট, সেখানেও সুসংগত উৎস বলতে কি বোঝো সেটাও দেওয়া আছে। আমি আর কপি পেস্ট করতে চাইছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। ঠিক, ওকে। 4 কি হবে দেখো, 4 110 11 4 110.11 হোল বেস 2 সমান সমান বাই ডেসিমেলে কত, তাই তো? 110.11 হোল
বাইনারিতে কত, তাহলে বাইনারি থেকে দশমিক কত, সরি। চলো কি করে করতে হয় আমাদের, 1 ফার্স্টের 1 ইন্টু 2 প্লাস ফার্স্ট সেকেন্ড 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস পয়েন্টের জায়গায় প্লাস দিলে এই 1 ইন্টু 2 প্লাস এই 1 ইন্টু 2। এবারে দেখো পয়েন্টের বাঁদিকের সংখ্যাগুলো কোনগুলো, পয়েন্টের বাঁদিকের সংখ্যা বলতে এই তিনটে, একটা দুটো তিনটে, ঠিকঠাক পয়েন্টের বাঁদিকে। আর পয়েন্টের ডান দিকের হলো এইটা, তাহলে পয়েন্টের বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেখানে যে 2 এর পাওয়ার হবে সেটা 0 থেকে স্টার্ট হবে, 0 1 2, 0 1 and 2, ওকে 0 1 2। এবারে পয়েন্টের ডান দিক, তার মানে এইটার ডান দিক এইগুলো, মানে এই দুটো 1, তাহলে 0 হয়েছে, তাহলে এখানে পাওয়ার -1, এখানে পাওয়ার হচ্ছে -2, তাহলে এরকম ভাবে চলতে থাকবে। যদি আরো একটা থাকতো -3, তাহলে এইখানে 0, তাহলে পয়েন্টের বাঁদিকের সংখ্যার পাওয়ার সব সময় হচ্ছে কি 0 হবে, আর পয়েন্টের ডান দিকের সংখ্যার পাওয়ার সবসময় -1 হবে। তারপরে -1 থেকে চলতে থাকছে, -1 2 3 4 করে, আর 0 থেকে এদিকে আস্তে আস্তে করে বাড়তে থাকছে, 0 1 2 3 4 5 করে। ঠিক, এবার সলভ করে নাও। এটা কত 4 প্লাস এটা কত 2 প্লাস 0, এটা কত 1 এর 2, এটা কত 1 এর 4, তাহলে 6 1 এর 2 প্লাস 1 এর 4 করলে নিশ্চয়ই 3 এর 4 আসে, তাহলে 6.75। অতএব 110.11 হোল বেস 2 সমান 6.75 হোল বেস 10। ঠিক, 1 এর 2 1 এর 4 করলে 3 এর 4ই আসে, ঠিক আছে ঠিকঠাক। তাহলে 10 কমপ্লিট, আমাদের প্রবলেম সেট 10 কমপ্লিট। একটা বড় নিঃশ্বাস ফেলা যেতেই পারে। সুতরাং তোমাদের রিকোয়েস্টকে আমি ফুলফিল করতে পারছি, তোমরা আমার কাছে রিকোয়েস্ট করছো, এটাই সব থেকে আমার কাছে পাওনা বেশি, যে আমার ক্লাস হয়তো তোমাদের ভালো লাগছে বা লাগাতে পারছি আমি তোমাদেরকে। সো এটা আই এম ভেরি গ্ল্যাড টু নো ইউ, টু ইনফর্ম ইউ, তোমাদেরকে জানিয়ে আমি খুব খুশি, যে আমিও খুব খুশি হয়েছি। সো কিছুই ছিল না সেট 10টাতে, খুব ইজি সেট ছিল। তাহলে আজকের আমাদের সেট 10 এই পর্যন্ত শেষ করছি। যদি কারোর প্রবলেম থেকে থাকে তোমরা রিকোয়েস্ট করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করবো। আর তাছাড়া আমি ছায়া সেটের 2 নম্বরের প্রশ্নগুলো যে জার্নি আমরা স্টার্ট করেছি ইপিএল সিরিজ ফিজিক্স বাবুতে, আমরা সেগুলো কিন্তু আস্তে আস্তে করে করতে থাকবো, ঠিক আছে। সো তব তক কে লিয়ে বাই, হ্যাভ এ নাইস ডে এন্ড অল দ্য বেস্ট।